At this point, we'll hear some words from our honorable chief guest, Mr. Zahid Malik MP, our Honorable Minister for Health and Family Welfare. Please join me in welcoming Mr. Zahid Malik MP to say a few words on this special occasion. Bismillah ar-Rahman ar-Rahim. On this auspicious occasion of Bangladesh Adolescent Health and Wellbeing Survey Finding Dissemination Seminar, we have with us the chairman. We have chairman is Mr. Sushant Kumar Saha. We have with us in this seminar Director General of Family Planning, Additional Director General of Health Services, Nasima Sultana, representative from USAID, distinguished representatives from development partners, and others, distinguished guests, ladies and gentlemen. It is an honor and pleasure for me to be here to hear all the findings that has been done with a lot of efforts, and it gives me a lot of new informations and new ideas which will help us in formulation of policies for the adolescents, who are the largest portion of our country, largest portion of our citizen. So this survey is very important, and today we have come to know a lot of new things. The rest of the speech I will try to present in Bangla. মুজিব বর্ষ সকলকে এই মুজিব বর্ষে আন্তরিক শুভেচ্ছা। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী পালন করছি যথাযথ মর্যাদার সাথে। আমরা তাই স্মরণ করব জাতির জনককে, সকল শহীদদেরকে, এবং করোনা যুদ্ধে যে সমস্ত ডাক্তার, নার্স এবং অন্যান্য কর্মকর্তারা মৃত্যুবরণ করেছেন, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, অন্যান্য বিভাগের কর্মকর্তারা মৃত্যুবরণ করেছেন, করোনায় আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন, সকলের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা আক্রান্ত আছেন বা এখনো আছেন, হয়েছেন, তারা সুস্থ হন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, সেটা আমরা আশা করি। আপনারা জানেন, অ্যাডোলেসেন্ট মানে আমাদের যুব সমাজ, তারা এই দেশের ভবিষ্যৎ। যে দেশ যার যুব সমাজকে ভালোভাবে গড়ে তুলবে, সেই দেশের ভবিষ্যৎ ভালো। একটা চাইনিজরা বলে, those who doesn't think of the future doesn't have a future. যে আমাদের ভবিষ্যৎ হলো আমাদের এই অ্যাডোলেসেন্ট যারা আছেন, ছেলেমেয়েরা, এরাই ভবিষ্যৎ প্রজন্ম। কাজে এদেরকে আমরা যত ভালোভাবে দেখাশোনা করব, আমাদের দেশের ভবিষ্যৎও তত ভালো হবে। আমাদেরকে অনেক কিছু তাদের দেওয়ার আছে, বোঝাবার আছে। আমি কিছু কিছু তথ্য পয়েন্টস তুলে ধরব। যেমন যারা অল্প বয়সে যারা ছেলেমেয়েরা আছেন, স্কুলে যান, কলেজে যান, তাদের
গাইডেন্স দরকার। তাদেরকে গাইডেন্সটা শুরু হয় পরিবার থেকে। পরিবারের একটি বিরাট ভূমিকা থাকে তাদেরকে গাইড করা, সঠিক পথে পরিচালনা করা, দিক নির্দেশনা দেওয়া, এবং যখন স্কুলে যায়, স্কুলের যারা শিক্ষক আছেন তাদের দায়িত্ব তাদেরকে গাইড করা, এবং পরিবেশটাও স্কুলের ভালো হতে হবে, এবং শিক্ষকদেরও সেই শিক্ষা থাকতে হবে যে কিভাবে তাদের ছেলে মেয়েদেরকে যাদের অধীনে দেওয়া আছে তারা জানি গাইড করে, এবং তাদের প্রতি সদয় আচরণ করা, রূঢ় আচরণ করা নয়। তারা যদি ভুল করে, ভুল করেই শিখবে। যে ভুল করে না সে তো শিখতে পারে না। কাজেই শিখতে হবে, এবং শিখতে শিখতেই, ভুল করতে করতেই শিখবে। তার জন্য তাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। তাদেরকে পানিশ করা এই কাজ নয় আমাদের। পানিশ করাটাই বড় বিষয় নয়, শাস্তি দিলাম এটাই বড় বিষয় নয়। যেখানে শাস্তির প্রয়োজন সেখানে অবশ্যই বলতে হবে, বোঝাতে হবে, শাস্তি দিতে হবে, এবং সঠিক পথটা দেখাতে হবে। তারা এই বয়সে, আপনারা জানেন, একটু চাঞ্চল্যকর থাকে, বিভিন্ন জায়গায় যায়। দেখতে হবে তাদের বন্ধুবান্ধব কারা, কোন সোসাইটিতে মিশছে, এই জিনিসটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। বাপ মাদেরকে দেখতে হবে, বড় ভাইদেরকে দেখতে হবে, এবং শিক্ষকদেরকে দেখতে হবে যে তারা কাদের সাথে মিশছে, এই বিষয়টি দেখতে হবে। শিক্ষায় সব ধরনের শিক্ষাই দরকার। আমাদের ইতিহাস শিক্ষা খুব দরকার, তবে তারা বুঝতে পারবে কারা বন্ধু কারা শত্রু। সব ধরনের শিক্ষাই দরকার, জ্ঞান বিজ্ঞান সবই দরকার, এবং আইটি শিক্ষা, টেকনোলজিক্যাল শিক্ষাটা বেশি দরকার। আমাদের দেশে জেনারেল লাইন শিক্ষাই হলো প্রায় 80%, টেকনোলজিক্যাল শিক্ষা মাত্র 20%। অন্য দেশে আর রিভার্স, 80% টেকনোলজিক্যাল শিক্ষা আর 20% জেনারেল লাইন শিক্ষা হয়। কাজে এই দিকে আমাদের খেয়াল করতে হবে। এবং একটা ছেলে মেয়ে যখন বড় হয় তাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল করা, স্বাস্থ্যের বিষয়ে বলা, এটা খুব গুরুত্বপূর্ণ। যে কিভাবে চলাফেরা করলে তারা ভালো থাকবে। অ্যাকচুয়ালি মানুষের যে হ্যাবিট যেটা আছে, হ্যাবিট মেক্স এ ম্যান, হ্যাবিট লিডস টু ডেস্টিনেশন। আপনি যেভাবে যে অভ্যাসটা গ্রহণ করবেন আপনি সেই মানুষটি হবেন। যেভাবে সারাদিন চিন্তা করবেন আপনি সেই মানুষটি হবেন। ভালো চিন্তা করবেন সারাদিন, আপনি একটা ভালো মানুষ হবেন। যদি খারাপ চিন্তা করবেন, একটা সন্ত্রাসী সারাদিন চিন্তা করে কিভাবে সে একটা সন্ত্রাসী কার্যক্রম করবে। কাজে হোয়াট হি থিংস হি বিকামস। কাজে এটা খুবই ইম্পর্টেন্ট। কাজেই আমাদেরকে সেই দিকে খেয়াল করতে হবে যে স্বাস্থ্য, সব বলি না যে হেলথ ইজ ওয়েলথ, এ পেল কবলার ইজ বেটার দেন এ সিক কিং। আমাদের স্বাস্থ্য সম্বন্ধে ছেলে মেয়েদেরকে ভালো জ্ঞান দিতে হবে, কারণ স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কিছুই ভালো থাকে না। শিক্ষাও নেওয়া সম্ভব হয় না, বাকি কাজগুলো করা সম্ভব হয় না। আজকে আপনি করোনায় দেখছেন পৃথিবীর অবস্থায় করোনা কি করে দিয়েছে, টপসি টার্বি, ধ্বংস করে দিয়েছে। নিয়ারলি economies have been shattered, razed to the ground, where in America also, in Europe also, which are the strongest, the richest countries, they have been knocked down sideways because of corona, because they couldn't control corona. So that was the problem. এবং corona has been killing them. In America now more than 450,000 people died. They said that
This death is much more than what took place in World War II for USA. তো সেই জন্যে যদি স্বাস্থ্য ভালো না থাকে, হেলথ সার্ভিস যদি ভালো না থাকে, তাহলে পরে সব কিছুই বৃথা হয়ে যায়। সেটা বাংলাদেশেও আপনারা লক্ষ্য করলেন। যদি কিনা আমরা করোনা কন্ট্রোল না করতে পারতাম, তাহলে আজকে আমরা এখানে মিটিং করতে পারতাম না, আমরা ভয়ে আসতামই না, ফ্যাক্টরিগুলো খুলতো না, মুভমেন্ট বন্ধ হয়ে যেত, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যেত, হাসপাতালে জায়গা হতো না, হাসপাতালের বাইরে লোক মরে পড়ে থাকতো, হাসপাতালেতে লক্ষ লক্ষ লোককে জায়গা দেওয়া যায় না, লিমিটেড সিট থাকে। আমেরিকা ইউরোপে তাঁবুতে লোকরে রাখছে, এখনো তারা হাসপাতালের লোককে জায়গা দিতে পারে না, বিকজ হসপিটালস আর নট মেন্ট টু কনসিডার টু কিপ অল দি পিপল অফ দি কান্ট্রি। কাজে এই বিষয়গুলো, হেলথের বিষয়গুলো বলতে হবে। এক এক সময় এক এক ধরনের হেলথের প্রয়োজন। অ্যাডোলেসেন্ট হেলথ তাদের এক ধরনের প্রয়োজন, তারা তাদের হেলথের বিভিন্ন চেঞ্জেস আসে, এই সম্বন্ধে তাদেরকে বলতে হবে। দে ফিল শাই সামটাইম, সেটা অনেক সময় মা বাপের কাছে, মায়ের কাছ থেকে বেশি জানতে পারে মেয়েরা। আমাদের শিক্ষা ব্যবস্থা আছে কিন্তু খুব বেশি নাই, অত বেশি ইলাবোরেটলি দেওয়া নাই। তারা হয়তো আজকাল হাতে মোবাইল আছে, ইন্টারনেট আছে, সেখান থেকে তারা অনেক কিছু জানে, ওখানে অনেক ভালো কিছু জানারও আছে, আবার মন্দ কিছু জানারও আছে। কাজেই আপনি কিভাবে সেটাকে ব্যবহার করছেন এটাও ডিপেন্ড করে। এটারও আমাদের মা বাপের যারা আছেন, অভিভাবক যারা আছেন, তাদেরকেও এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে তার ছেলে মেয়ে কার সাথে মিশছে বা মোবাইল ইন্টারনেট মাধ্যমে কি দেখছে, কি করছে, এই বিষয়টিও কিন্তু দেখার বিষয় আছে। জীবন ভালো আছে, আবার ওভারডোজ হলে পরেও কিন্তু মৃত্যুবরণ করে। যে কোনো জিনিসই, একটা ওষুধ যেটি বেশি খায়, ব্লাড প্রেশার হয়, ব্লাড প্রেশার না খেলে স্ট্রোক করে মারা যেতে পারে। আবার ওই ব্লাড প্রেশারের ওষুধ যদি বেশি খায়, তাহলে পরে সে মরে যাবে। কাজে এটা এক্সেস অফ এভরিথিং ইজ ব্যাড। হাইজিন সম্বন্ধে জানাইতে হবে, নিউট্রিশন সম্বন্ধে জানাতে হবে। আমরা ফাস্ট ফুড খাই, আমাদের অ্যাডোলেসেন্ট যারা আছে ছেলে মেয়েদের বলতে হবে যে না, তোমরা ব্যালেন্স ফুড খাও, সবজি খাও, ফ্রুটস খাও, পাশাপাশি অন্য জিনিসও। কিন্তু আমরা তো ফাস্ট ফুড বেশি, অনেক দোকান হয়ে গেছে ঢাকা শহরেও, ছেলে মেয়েরা ওখানে যাইতেই খায়, এবং সকালবেলায় খালি পেটেই দেখি কফি খায়, চা খায়, হুইচ আর নট গুড ফর হেলথ। এটা আমরা দেখছি। কাজে এই বিষয়গুলো বলতে হবে। খেলাধুলার সম্বন্ধেও আমাদের ছেলে মেয়েরা অতটা ওয়াকিবহাল না। খেলাধুলা টেলিভিশনে দেখে, ওখানে এনজয় করে। আজকের খেলাধুলার জন্য তো ওই বিভিন্ন রকমের অ্যাপসও তৈরি হয়েছে, ওইটাতে বসে বসে খেলে। আমাদের ছোট বাচ্চারা আছে, নাতিরা আছে, ওরা দেখি ওইটা নিয়েই থাকে, ওইটা দিয়ে গোল করে, মানে ওই স্ক্রিনের মধ্যে গোল হচ্ছে, কিন্তু মাঠে যাচ্ছে না, খেলছে না, মাঠের বাতাস, আলো বাতাস পাচ্ছে না। কাজে এইটাও আমাদের দায়িত্ব দেখা, এবং এটাই যেভাবে বড় হবে, যেভাবে ট্রেন করব আমাদের ছেলে মেয়েদেরকে, পরবর্তীকালে তারাই সেই ধরনেরই লোক হবে। তো ট্রেনিং যেভাবে দেব, ট্রেনিং মেক্স এ ম্যান পারফেক্ট। তো ট্রেনিং, ভালো ট্রেনিং পেলে ভালো হবে, খারাপ ট্রেনিং খেলে ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাবে। ড্রাগ অ্যাডিক্ট হলো কিনা এটা আমাদের খেয়াল করতে হবে। মিলিটেন্সিতে যোগ হয়ে গেল কেন এটাও খেয়াল করতে হবে। কারণ এই বিষয়গুলো আমাদের দেখতে হবে যে তারা সঙ্গ, companion is very important because they take lot of things from their companion, from their friends. কাজেই ভালো ফ্রেন্ড হলে ভালো হয়, আর যদি কম্পেনিয়ন খারাপ হয় তাহলে সেও খারাপ হয়ে যায়। জাপানিজদের বলে যে ইফ ইউ ওয়ান্ট টু নো এ পারসন, লুক অ্যাট হিজ ফ্রেন্ডস। একটা লোককে জানতে হলে তার ফ্রেন্ড সার্কেল দেখো কি, দেন ইউ উইল কাম টু নো হোয়াট হি ইজ। সেই জন্য দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমাদের দেশের
হ্যাঁ, একটা এই যে ড্রাগ একটা বড় সমস্যা হচ্ছে। এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক চেষ্টা করছে, অনেক স্ট্রং অ্যাকশন নিচ্ছে যাতে কিনা এই ড্রাগ কার্ভ করা যায়, সেটাও চেষ্টা করছে। কিন্তু আমাদের ফ্যামিলিরও দায়িত্ব আছে যাতে কিনা এই যে মাদক থেকে জানি আমাদের ছেলেমেয়েরা দূরে থাকে এবং তাদের খেলাধুলা কালচারাল মনোভাব থাকতে হবে। বই পড়ার একটা অভ্যাস, এটা নাই। আজকাল তো ছেলেমেয়েরা বই পড়েই না। দে মাস্ট গো, দে মাস্ট রিড। লাইব্রেরিতে তো যাই না। আজকাল তো একটা একটা আইপ্যাডের মধ্যে 100 বই রাখা যায়, 500 বই রাখা যায়, কিন্তু বই পড়তে আমরা খুব একটা দেখি না। এই বিষয়েও খেয়াল করতে হবে আমাদেরকে। ছেলে মেয়েদেরকে বড় শুধু করাই নয়, তাদেরকে বিয়ে শাদী, হ্যাঁ বিয়ে শাদীও সময় মতো। গ্রাম দেশে তো চাইল্ড ম্যারেজ হয়, উইচ হ্যাজ বিকাম এ পেরিনিয়াল প্রবলেম, এ প্রবলেম ফর বাংলাদেশ। এটা অনেক আমরা কমিয়েছি, দেশে অনেক কমিয়েছি, অনেক আইন পাশ করা হয়েছে। আইন পাশ করলেই তো হবে না, এটাকে ইমপ্লিমেন্টও করতে হবে। এই সমাজ এই ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে যারা সরকারি কর্মকর্তা তারাই শুধু নয়, পেরেন্টসদেরও দায়িত্ব আছে। কাজেই যাতে আর্লি ম্যারেজ না হয়, চাইল্ড ম্যারেজ না হয়। চাইল্ড ম্যারেজের কারণে সবচেয়ে বেশি শিশু মৃত্যুর হার এবং মা মৃত্যুর হার হয়, বিকজ অফ দ্য চাইল্ড ম্যারেজ। তো তাদেরকে এই দিকেও খেয়াল রাখতে হবে। আবার কন্ট্রাসেপটিভ সম্বন্ধেও জানতে হবে, বলতে হবে যে এখন আর লুকানোর বিষয় নয়। কাজে এই বিষয়গুলো আমরা যদি বলি, আমরা জানি, তাহলে অনেক অঘটন থেকে রক্ষা পাবে। কাজে এই দিকগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আমি কতগুলো এখানে অনেকগুলো শুনলাম স্ট্যাটিস্টিক্স হলো যে অনেকে স্কুলে যায়, স্কুল অ্যাটেন্ডেন্স অনেক, 98% যায়, কিন্তু ড্রপ আউট হয়ে 50% নেমে আসে এবং মেয়েরা সেটা বেশি। সেই দিকে আমাদের খেয়াল করতে হবে। এবং মেয়েদের হ্যারাসমেন্ট, আজকে দেখলাম এখানে এর মধ্যে ওই আজকের ওই ফাইন্ডিংসে, রাস্তাঘাটে হ্যারাসমেন্ট, 80% হ্যারাসমেন্ট হয় রাস্তাঘাটে। স্কুলে হ্যারাসমেন্ট হয়, বাসায়ও হ্যারাসমেন্ট হয়। এই মহিলারা, মেয়েরা বিশেষ করে ইফ টিজিং যেটা বলেন বা যেটাই বলেন, সেটা এই কয়টা জায়গায় হয়। কাজে এখানে সামাজিকভাবে আমাদেরকে দেখতে হবে। এবং আমরা এটাও খেয়াল করলাম যে নিউট্রিশনের দিকে, আন্ডার নিউট্রিশন ছেলেরা 22% আছে, ইভেন লেস, মেয়েরা 36%। অর্থাৎ এখনো বৈষম্য রয়ে গেছে। ছেলেদেরকে বেশি ফিট করা হয়, মেয়েদেরকে কম ফিট করা হয়। তাতে স্ট্যাটিস্টিক্সটাই প্রমাণ হচ্ছে। দিস শুড স্টপ, দিস শুড স্টপ, এবং এটা ইট শুড বি ব্যালেন্সড। এটা আমাদেরকে সেভাবে এটাকে করতে হবে। মোবাইল ফোনের ক্ষেত্রেও দেখলাম যে মেয়েদের হাতে 22% মোবাইল ফোন আছে আজকের এই সমীক্ষায়, এবং ছেলেদের হাতে 72%। সো দিস ইজ এ ডিসপ্যারিটি, বিগ ডিসপ্যারিটি। এখানেও আমি মনে করি যে এই ডিসপ্যারিটিটা কমাতে হবে। এবং অন্যান্য যে পার্সোনাল হাইজিনের বিষয়গুলো, এই হাইজিনের মেয়েদের ছেলেদের সবারই পার্সোনাল হাইজিন অনেকে অ্যাফোর্ড করতে পারে না। যেমন স্যানিটারি ন্যাপকিন, আমি এটা আমাদের হেলথ মিনিস্ট্রি থেকে এটা একটা আমরা অর্ডার করে দিয়েছি যে একটা সার্টেন এজ পর্যন্ত ফ্রি এই স্যানিটারি ন্যাপকিন, সেটা আমাদের এখনো আছে, বলবৎ আছে। কাজেই যারা সার্টেন এজ পর্যন্ত, the sanitary napkins will be free for all, এই জিনিসটা এখনো আছে। কাজেই ওইটাকে গ্রহণ করতে পারে। ফাইনালি শেষ করার আগে বলতে হয়, যেটা করোনার সময় যেহেতু বাংলাদেশে করোনা কন্ট্রোলে আছে, সেই জন্যে কাজকর্ম চলছে। আপনারা এখানে সাহস করে আসছেন, আপনারা বসছেন, কথা শুনছেন, সার্ভেও করতে পারছে, ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি খোলা আছে, রাস্তাঘাট চলে, মানুষের এখনো গায়ে ধাক্কা লাগে হাঁটতে গেলে পরে। আপনার বাস, ট্রেন, লঞ্চ ভর্তি হয়ে লোক আসা যাওয়া করে।
সাহস পায় কোথায়? বিকজ করোনা ইজ আন্ডার কন্ট্রোল। যে দেশে করোনা কন্ট্রোল নাই, যেমন ইউরোপ, আমেরিকা, একজন ইউরোপ থেকে আসছে একজন সচিব সাহেব আমাকে এসে বলছে তারা জানলা দিয়ে উকি দিতে ভয় পাচ্ছে, যে জানলা দিয়ে উকি দিলে করোনায় ধরবে। এই ধরনের পরিস্থিতি ওখানে। সেই জন্য আমাদের গ্রোথ রেট, ইকোনমিক গ্রোথ রেটও ভালো আছে, রেমিটেন্সও ভালো আছে, বিকজ অফ দি করোনা কন্ট্রোল। ফর দ্যাট, health ministry and the government under the guidance of our prime minister has worked a lot. 9 মাস কাজ করেছে। 9 মাস হেলথ মিনিস্ট্রির লোকেরাই রাস্তাঘাটে করোনার ভিতর দিয়ে ঘুরেছে আর সমালোচনা শুনেছে, কটাক্ষ শুনেছে, মানে এমন কটাক্ষ শুনেছে যে তাদের হার্ট ব্লিড করেছে, তারপরেও তারা কাজ করে গেছে। কাজ করে গেছে বিদায় আজকে 8,000 লোক মৃত্যুবরণ করেছে বাংলাদেশে, 17 কোটি লোকের মধ্যে। আমেরিকাতে 5 লক্ষ লোক মারা গেছে, ভারতে 2 লক্ষ লোক মারা গেছে, আমাদের পাশের রাষ্ট্র। ইউরোপ একটা, ইংল্যান্ড একটা, ইউকে ছোট্ট রাষ্ট্র, অল্প পপুলেশন 5 কোটি, 1 লক্ষের বেশি লোক মারা গেছে। তো কাজেই এই বিষয়গুলো কাজ করছে বিদায় কিন্তু এটা সম্ভব হয়েছে। আজকে সংক্রমণ 1.23-তে আছে এবং ডেথও 3.2 আমাদের সংক্রমণের হার, ডেথ 1.5, প্রবলি দি লোয়েস্ট ইন দিস রিজিয়ন। ব্লুমবার্গ প্রশংসা করেছে, WHO প্রশংসা করেছে, প্রাইম মিনিস্টার প্রশংসা করেছে, কিন্তু আমরা প্রশংসা কম করেছি। আমরা ফ্রিলি ঘুরতে পেরেছি, ফ্রিলি কাজকর্ম করতে পেরেছি, কিন্তু প্রশংসা করতে আমাদের কুণ্ঠাবোধ। আমরা প্রশংসা সেভাবে করতে পারি নাই। আপনার কি অবস্থায় আছে, রেজাল্ট স্পিক্স ট্রুথ। Even if you don't listen to truth, even if you throw away truth, truth shall remain truth. But lie, however loudly you say, lie will remain lie. কাজে আমাদেরকে, আমরা করোনায় চেষ্টা করেছি, আমরা 6th কান্ট্রি যারা ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছে এই পৃথিবীতে, রোল আউট করতে সক্ষম হয়েছে। অনেক দেশ এখানে ট্রায়াল বেসিসে করেছে, কিন্তু পাবলিকলি রোল আউট করেছে পৃথিবীতে 6টা দেশ, তার মধ্যে বাংলাদেশ একটি। তাই আমি আশা করব যে আপনারা ভ্যাকসিন ভালোভাবে নেবেন। প্রথমে তো ভ্যাকসিন নিয়ে অনেক সমালোচনা, ভ্যাকসিন আসবেই না, ভ্যাকসিন আসবেই না, বাংলাদেশে আসলে কার্যকারী হবে না, দেওয়া যাবে না। আর এখন যারাই সমালোচনা করছে তারাই আগে ভ্যাকসিন নিচ্ছে, এবং এখন আমাদের ওখানে লোক আমরা থামিয়ে রাখতে পারছি না আমাদের সেন্টারে। আজকে থেকে আমি বলে দিয়েছি যে অন দ্য স্পট রেজিস্ট্রেশন হবে না, আর আপনাকে রেজিস্ট্রেশন করে আসতে হবে, কারণ জায়গা হচ্ছে না, তাহলে লোকের ডিস্টার্ব হবে, আমাদের কাজকর্ম ব্যাহত হবে। এটা আজকের অর্ডার আমরা করে দিয়েছি। বন্ধ হয়ে যায় নাই কোনোটা, এটা তাদের কোটা ফিল আপ হয়ে গেছে, সেই কোটা অনুযায়ী যখন খালি হবে তখন আবার রেজিস্ট্রেশন হবে। কারণ একটা কেন্দ্রের তো ধারণ ক্ষমতা আছে, আমরা ধারণ ক্ষমতার বাইরে তো নিতে পারবো না, তাহলে তো ওখানে একটা বাজার হয়ে যাবে। তখন আপনারাই বলবেন যে এখানে তো কোনো সিস্টেম নাই। আমরা সিস্টেম মেনটেন করেছি, লোকদেরকে বসার জায়গা করেছি, তারপরে ভ্যাকসিন দেওয়ার পরে বসার জায়গা করেছি, ভ্যাকসিন দেওয়ার আলাদা জায়গা করেছি, এবং যদি কারো অসুবিধা হয়, ফার্দার চিকিৎসা হয়, ভ্যাকসিন নেওয়ার পরে যদি কোনো অসুবিধা হয়, সেই ব্যবস্থা আমরা রেখেছি। আমরা এটাকে ডিস্টার্ব করতে পারবো না। তা আজকে এই আয়োজনের জন্য আমি নিপটের মহাপরিচালক যিনি আছেন আমাদের সুশান্ত বাবু, ওনাকে ধন্যবাদ জানাই। আরও যারা উপস্থিত হয়েছেন, আপনারা ধৈর্য সহকারে আমাদের আলোচনা শুনেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। And all the dignitaries who have come from different organizations, from different countries, who represents different organizations from different countries,
I am happy to say a few words in front of you, and we expect that you will be helping us in all our efforts, which you have been doing, and with your help, with the effort of everybody, we hope that what we want to achieve, we should be able to achieve, including we like to have victory over Corona. Together we will stand, divided we fall. So vaccine is for victory. Vaccine is for victory against Corona. Thank you. সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। Thank you, Honorable Minister, for your enlightening words. Can we request the panelists to come up here? Ruchira Tabassum Navid from ICDRB, Hamida Tofal from ICDRB, Kamrun Nahar, Ahmed Hassan Rahman, Ganta Jamil, and Riyad Mahmood from USAID. There's a question, and I think, why are we not knowing the status of adolescent aged 10 to 14s? I think we have This is from Dr. Joynal Haq, PM Adolescent Health. I DG think Camp. in Alam's presentation, we have said why we didn't go to include adolescents age 10 to 14. We realized they're a very important group, but some of the questionnaires were quite specific what we are trying to do, and it's a national survey. You know, a survey team just goes and stays in a cluster for 3 days, and to question adolescents at that age needs much more ethical approvals and privacy, and it's difficult to do in a national survey. Some suggestions on mental health. These are suggestions. Patient health questionnaire, PHQ, shouldn't be used for surveying normal population. Okay, so that's a thought. Major depressive disorder is a type of psychosis, severe disorder, so it shouldn't be the only index for mental health in general population. Error bars should be used in explaining the graphs. Presentation by adolescents is a very good idea. So I think these are not questions, these are suggestions for the team. This will be noted. Were any questions on free marital contraception, premarital contraception? No, we didn't ask about use. Okay. Or was it avoided due to sensitivity? Due to Yes. sensitivity, yes. Yes. Was there any finding on premarital contraceptive preference or access to contraception among the unmarried and male-female differences? We asked them whether they had knowledge of contraceptives and if they had knowledge about where to get it, both for boys and girls, and we presented that. So the next question is from Professor Muhammad Mainul Islam from Department of Population Sciences, University of Dhaka. He actually has an email address, so potentially we can get back to him. Question was, what is the reason for not including ever married males in the selection process of adolescents in this survey? 15 to 19, so we wanted to stick to age 15 to 19. Very few males 15 to 19 we would find are married. And so, you know, how many households we would have to visit to even find 15 to 19, and they would form a different domain. So it's very, very intensive resource. So we went to 77,000 households or 72,000 households to find about 17,000 adolescents. And to have a domain which is ever married males 15 to 19, you would really have to go to so many households, and that proportion is very small. Okay. Next question from him. What is the proportion of married female adolescents, those who got married before age 18? We can look at that. We have that data. Okay. And does the survey directs any information on adolescent fertility, adolescent motherhood, adolescent pregnancy, which are critical in the context of Bangladesh currently? So do we have adolescent fertility information? I didn't know. No. Do we have No. adolescent fertility information? The answer is no. Okay. How do the people understand about cyberbullying? Yeah, there was an operational definition, and I think we showed it on the slide about cyberbullying. Did anybody through mobile or internet? And I don't remember the exact question. But the question were in the presentation. We showed the specific question. We asked to. And it should be in the report answer. as well. It Yeah. should be in the report as well. Okay. Question here, no names. What were the limitations of the survey conducted? That's a long discussion.
Yeah. Maybe what is the statistical error for the survey conducted? I think that is in the report. Usually the reports at the end have statistical tables that shows you the. This one This doesn't one have doesn't. it, no. We Okay. need to do a lot more analysis on it because there's just so much data and there's so much way of looking at it, and hopefully we will be doing that and again meeting with you and sharing those results. Ranati Chakraborty is Senior Counseling Psychologist, BRAC IED. In mental health section, you have mentioned that you have used here DSM-4. DSM-5 is available. So what is the reason of using the fourth version? We used PHQ 9, so 9 questions were from DSM 4, and it is widely used and validated in many countries. It's a quick question used in screening as well as monitoring and intervention. So for that reason, it has been used in this study for rapid and quick response, to get rapid and quick information. So Shams bhai, basically we didn't use DSMB 4 or 3. We used PHQ 9, which is the questions are equivalent to those. Yeah. Dr. Faria, why married females have more depressive symptoms? You can relate that finding with the higher prevalence rate of violence among these group of adolescent girls. So yeah, that's one of the, one possible explanation. There may be some other. And also they are adolescent girls, so before getting mentally prepared or physically prepared, they are getting married and also adjusting with a new environment, mother-in-law, everybody around, lots of work and having baby. All these things are contributing in addition to poverty and other things. In this subcontinent, actually, other social factors are contributing more to depression, or like in Western country, more individual factors are there. So factors are different, and situation is different for low income, middle income, and upper income countries. Even in these low income countries, there are differences among the affluent society and poor community. So these are the issues, I think. I think we have finished the questions, and I think this has been a long day, very, very interesting, but still long. So thank you to the panelists. Thank you, Shamsbhai, and thank you, panel members, for your patience and answering the questions. And thank you, the audience, for asking some very interesting questions as well. So now it's time to hear from our respected guests. Without further ado and moving right along, let me invite Mr. Tahamid Ahmed, Executive Director at CDDRB, to come up on the stage and deliver his speech. Mr. Tahamid Ahmed. Honorable Chairperson, Mr. Sushant Kumar Shah, DG of NIPOD, and sitting on the dais, Mr. Darses Tidwa, Director of the Office of Population, Health, Education and Nutrition at USAID Dhaka, Mr. Rafiqul Islam Shorkar, again sitting on the dais, my very dear, adolescent boys and girls, ladies and gentlemen, Assalamu alaikum, good evening. It's 6:30, and the less said, the better. So as I was listening to all the discussions, I was thinking, what is the magnitude of the problem? For that, we need to know what proportion of the entire world is composed of adolescent boys and girls. Believe it, from 1.2 to 1.5 billion. That's a huge number. And if you look at the population of Bangladesh, again, you will see that adolescents comprise a substantial proportion of the population of this country. Many of us, before having, listened to this symposium, we would have thought that, well, we are concerned with people who are 15 to 19 years old, and they must be pretty healthy. They are young. But just imagine that we have more than 1 million deaths occurring all over the world, and that's taking place among those who are in this age group of 15 to 19 years. So a huge proportion of these adolescent boys and girls who die
every year all over the world, and Bangladesh is no exception. Why do these boys and girls die? So primarily because of 3 or 4 big domains of problems. First of all, it's infectious diseases. If you look at sub-Saharan Africa, many of them would die of malaria. If you come to South Asia, many of them would die of typhoid and other infections. Many of them do die of complications of reproductive health problems like anemia, like unsafe delivery, and all these issues. And again, a major cause of death is self-harm. These are adolescent boys and girls. They harm themselves. And one of the most common cause of this self-harm would be the mental illness that we discuss so much in this seminar. And this is so important. So we have heard the minister, the honorable minister, tell us about many of the things that we need to do. In fact, when I was listening to him, I thought that he had made a wonderful summary of the results of this survey. And if you want to do something good for the adolescent health, adolescent population in this country, elsewhere, I think there are key 5 things that we need to focus on. And these happen to be, I was thinking about that, sieving through the pages of the survey report. First is, nutritious diet, which is very important for these, boys and girls who are growing. And they do need a very good nutritious diet, both for their physical well-being as well as for their mental faculties. Secondly, activity and regular exercise. And look here what we have, the COVID-19 pandemic that has deprived us as well as the adolescent boys and girls of activity and physical exercise. Third, which is very important, is sleep. And when I talk about sleep, I mean good sleep habit. Fourth is, many of us believe that, like us, adolescent boys and girls, they also require good religious or spiritual belief and practice. And finally, what many of us here have today mentioned, you need good friends, good company. Without that, you simply cannot do good when you are an adolescent boy or a girl. So today, when I was listening to these young boys and girls, I was thinking about, a Philharmonic orchestra. I have never been to one except once in Vienna, okay? But whenever I see this, either in person or on television, I always admire the conductor, the tenor, the maestro. And it is the tenor, or conductor, who is responsible for how successful the orchestra can be. And today we had a unique presentation, a set of presentation by these wonderful boys and girls. And who else can be a better maestro than Dr. Kanta Jamil? And I would like to thank her. I would like to thank USAID for supporting the entire thing. And I would like to thank the government of Bangladesh for taking up this initiative. Mr. Chairperson is sitting on the dais, but imagine the entire work, the entire survey has been done under his leadership. His team has done this, going to the household, the 77,000 households, not a mean thing to do. And he has done it. And again, I would like to thank him and his team for doing this wonderful job. Bangladesh has, created a landmark by controlling COVID-19. There are few countries that have stepped up the drive for control, including vaccination, as you have heard today from the Honorable Health Minister himself. So the government, you, the NGOs, we have the capability of improving the health, the status of our adolescent boys and girls. And today, I would like to urge the government of Bangladesh, those who are represented here,
to take up the messages that we heard from the boys and girls and see how we can incorporate them into programs that will go on to improve the health, nutrition, and mental well-being of the young citizens of this country. With this, thank you very much. Thank you, Dr. Tahmid Ahmed, for your astute comments. May I now call upon Mr. Joseph Sidwa, Director, Office of Population Nutrition, Health, Nutrition and Education, USAID Bangladesh, to say a few words, please. Thank you, Lisa, and good evening, everybody. It really is a pleasure to be here today. I know we're running short of time, so I'll try and keep my remarks very brief. Again, just a pleasure to be here today, and what an event, what a day. I think there's been a lot of great information, and it really is thanks to the adolescents that presented today. You know, sitting there and listening to the youth, I can really see that the future of Bangladesh is extremely bright because of your passion, your dynamism, and your vision for the future. So I won't go too much into the details, but I do know that what we've heard today, a very large cohort in Bangladesh around youth. And to really address the issues that youth are facing with, you need good, solid data. And I think this is exactly why we're here today, really looking at this adolescent health and well-being survey. It provides us a wealth of data and a wealth of knowledge that we can pause, reflect, and see how we can incorporate these findings into programs and policies. I won't go too much into some of the statistics that I had today, but I think a few things are really standing out for a lot of us. And I think each of us come from different backgrounds and different perspectives, and will take on what we see as things we want to move forward. But definite issues around, looking at gender, looking at violence, looking at gender norms, looking at mental health, I think that was mentioned before, are issues we really need to think about and figure out how we can incorporate into our health programming, because these are very significant issues that could be holding Bangladesh and many other countries back from true development. I think, the issues of harassment in public spaces was also quite surprising to see that whether you're in a public space or even in your home, for many girls, they cannot feel safe. And so how do you really start to address those different types of gender issues? And I think, as was mentioned by Kanta on our team, this is the first step. We're going to continue to have many more dialogues where we can really drill down from these findings into how we move those into programs and policy. And for me, there's a few things that I'd like to just kind of highlight from the USAID perspective that's very important for us as we move forward into that programmatic policy kind of dialogue. The first is really looking at the role of adolescents and putting adolescents at the center, making sure that their voices are heard. And that's, today we saw, is a really great way of how we need to incorporate them, those that are in Dhaka, but especially those that are out of Dhaka as we move forward. I think we also want to really look at making sure our programming is innovative and really make sure that we take bold, calculated risks. I think as we look at reaching adolescents, we need to make sure we're incorporating their ideas, but that we're also doing things that are different. There is a lot of global evidence on what works, but also what does not work. And so we need to really keep being innovative in our work. I think we also have to really be mindful of the diverse needs of adolescents. Adolescence is not one monolithic group, whether it's by class, by geography, by ethnicity. There are a whole range of issues that adolescents face. And so we need to really look at the needs of different adolescents and make sure that we're targeting approaches for what they're looking for. And additionally, while we're trying to strengthen adolescent health, we really need to make sure that health is put in a holistic, multi-sectoral framework. You can't just address adolescent health on its own. There is nutrition, there's well-being, there's education, life skills, and also job development, which need to come together. For me, also very important is we need to look at equity and inclusion as part of our discussion and make sure that's core to our programming. And how do we keep looking to reach out to the most vulnerable adolescents and really looking at the role and the focus on adolescent girls especially. And then I think, which was discussed very also well by the adolescent group panel discussion, was the need to continue our work on changing gender norms. We've done an incredible job in Bangladesh, but we need to continue doing more and pushing the envelope to really look at these gender norms, engaging men and boys to make that progress. So I won't, harp on this too much because I know time is short. So in conclusion,
again, just really want to thank everybody who's been involved with this. You know, we've got a great presentation by the adolescents. The leadership of Newport has been fantastic. Our partners, Research for Decision Makers, Data for Impact, the Human Development and Research Center has been great. And I think, you know, Dr. Tamid mentioned it well, Kanta has been brilliant. And I think for me, that's also a sense of pride because USAID is not just a funder, but what we also have is a set of very technical experts that are also there to work together with government to move issues forward. So I was very proud of what we've done here today. And just finally, USAID remains committed to working with the government of Bangladesh and its adolescents to strengthen the health programming and ensuring that Bangladeshi youth, especially its most vulnerable, have access to quality services and accurate information. So thank you again and have a good day. Thank you, Cersis, for your thoughtful observations. Bismillahirrahmanirrahim. Honorable Chairperson, our Honorable Sir, Shuranda Sir, and honorable other guests in dais. In front of me, our ex-Senior Secretary Human Affairs Sir, and other participants. Assalamu alaikum. I'm extremely sorry. আমি আসলে এই সময়ে এটা আমি স্যার ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু সরকারি পক্ষ থেকে কেউ নাই আমাদের ডিজি স্যার চলে গেছেন এডিজি চলে গেছেন আমি লাইন ডাইরেক্টর হিসেবে আছি আমি মনে হয় একটা দুইটা প্রশ্ন করা উচিত সেটা হলো অ্যাডোলেসেন্ট স্ট্র্যাটেজি 17 থেকে 23 পর্যন্ত করা হয়েছে 30 পর্যন্ত করা হয়েছে সেটা আপনাদের প্রেজেন্টেশনে আসছে আমাদের ইয়েতে আসছে সেটা আমাদের ক্যাম্পেইন ডাইরেক্টর থেকে করা হয়েছিল অ্যাকশন প্ল্যান করা হয়েছে সেই ব্যাপারটা আসে নাই আমি তো এত ইমপ্রেসড এই ধরনের একটা প্রেজেন্টেশন হওয়ার জন্য এই ধরনের আমার যদি সারাদিন আজকে এখানে যদি সারাদিনও লাগতো এই প্রোগ্রামে আর ভালো লাগতো আমি সুশান্ত স্যারকে এবং আমাদের রিপোর্টকে ধন্যবাদ দিচ্ছি অত্যন্ত সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য আরেকটা হলো আমি খুব উপকৃত হতাম এই কাজটা এটা নিয়ে আমি বেসিক্যালি আমি পার্সোনালি সিন্স লং টাইম কাজ করছি অ্যাডোলেসেন্ট নিয়ে এটা নিয়ে আমরা 903টা অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ সার্ভিস কর্নার করেছি ইউএসএইড এবং অন্যান্য যারা আছে সহযোগিতা সহ সরকারিভাবে করছি এখন আমি জানি এটার স্টাডিতে ভালো কিছু পেতাম না খারাপটাও যদি পেতাম আমরা সরকারিভাবে আমরা যারা কাজ করছি আমরা উপকৃত হতাম আমি স্যারকে অনুরোধ করবো স্যার আপনি আল্লাহর রহমতে যদি আপনার আরো এক্সটেনশন হয় আমরা দোয়া করছি আপনি এত কাজ করেছেন রিপোর্টে আমি রিপোর্টকে অনুরোধ করব স্টাডি করার জন্য রিসার্চ করার জন্য আমার অপারেশন প্ল্যানে টাকা আছে বর্তমান পিকচারটা কি কাইন্ডলি এটা আপনারা দেখবেন আমাদের 903টা সেন্টারে যে আমরা সার্ভিস দিচ্ছি টাকা পয়সা দিচ্ছি এবং আমাদের জিনিসপত্র যা 14 আইটেমের মেডিসিন দিচ্ছি সেটা দিচ্ছি স্কুল হেলথের প্রোগ্রামের কি অবস্থা এটাও দেখবেন এটা যদি না দেখি আমরা পরে ফিউচারে আমরা প্ল্যান করতে পারবো না সবাইকে ধন্যবাদ আবার ক্ষমা নিচ্ছি আমি সম্মানিত সভাপতি distinguished special guest in the dais and উপস্থিত সুধীমণ্ডলী আসলে আমি শেষ মুহূর্তে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না কিন্তু আমার মনে হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত উপকৃত হয়েছে এই প্রেজেন্টেশন উপস্থিত থাকতে পেরে যে আই কুড ফিল যে আসলে প্রেজেন্টেশনটা স্ট্রাকচারটা নিয়ে প্রথমে বলি যে উই কুড ফিল যে আসলে আমাদের একটা যে জনগোষ্ঠী আসলে যারা মূলধারায় সম্পৃক্ত হবে এবং যাদের উপরে আসলে দেশের পরিচালনা ভার বা আমাদের অর্থনীতি রাজনীতি সবকিছুই নির্ভর করবে আমরা তাদেরকেও জানতে পারলাম এবং এখানে একটা বড় জিনিস হলো যে আমরা আসলে সম্মুখমুখী হতে চাই এবং এখানে একটা যে গ্যাপ ছিল আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে এবং আমাদের কি নীতি নির্ধারণ করা উচিত কাজে যে কোনো একটা এই ধরনের বড় মাপের একটা সার্ভে থেকে অনেকগুলো জিনিস আসলে বেরিয়ে আসে যেগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি কাজে এখানে যারা পলিসি মেকার আছে ডেফিনেটলি এখানে এবং ইট উইল অ্যাকচুয়ালি এক্সপান্ড অ্যাক্রস দ্য মিনিস্ট্রি নট অনলি মিনিস্ট্রি অফ হেলথ এখানে যারাই আসলে অ্যাডোলেসেন্ট নিয়ে কাজ করবে অনেকগুলো মিনিস্ট্রি কিন্তু এখানে একটা ইনপুট পাবে কাজে আমি জানি যে আপনাদের যারা অত্যন্ত দক্ষ একটা টিম এই কাজগুলো করেছেন এবং দে উইল গিভ ইউ লট অফ ফুড ফর থট এবং অলসো যে পলিসি মেকারদের যে সামারি বা কি করা উচিত এগুলো দিস উইল গেট অ্যাকচুয়ালি definitely in coming months and which the government of Bangladesh should be able to work on and this will greatly contribute in our next sector plan
as well. That's what I think. এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ Thank you, Human sir, for your thoughtful suggestions. We are almost at the end of our program, ladies and gentlemen. So I would like to request at this time the chairperson of today's event and Director General of NIPORT, Mr. Sushanta Kumar Shaha, to deliver his speech. And good evening. I think the long discussion, but information is very new and they presented in very smartly. Our guest, special guest and director, Mr. Jagdish Siddha, Director, Health Population, Office of the Health, Population, Nutrition and Education, USAID Dhaka, Executive Director, ICTDRP, Mr. Tahu, and our so many researchers, here, scholars, and government officials, represented from print and electronic media, ladies and gentlemen. I think this is not only a report. This is the valuable information. And it may be followed not only the researchers or the policymaker. I was thinking, as a guardian, as a father, as a mother, as a grandfather, as a grandmother, everybody should consult this report and everybody should peruse this report and findings. The adolescents, they presented the report. It is my personal observation, it is my personal experience. Grandfather and grandmother, they are the closest friend to the adolescent. It is my belief. I am a man of the very rural area. It is my feeling. And so many gaps. Gaps means our thinking and finding is here. So those who are attending in the policy makers, they should try to consult this report, not only consult, to implement, how we can implement in action. Mr. Sharif has mentioned that the adolescent acceptance is there, but how we can activate, there are so many cross-cutting issues, not only the Minister of Health, Minister of Roads and Highways involved is there, Minister of Women is there, so many ministries involved is there. I think this is the starting point, this is for the report, and so many discussions, so many seminars, so many workshops we have to do. I would like to sincere my thanks and gratitude those who have contributed and analyzed this report. During the data collection, as a DG, several times I visited in the rural area, in the district, to follow what are the challenges, what are the positions, what are their ability of the information. Because those who are the respondent, they are also the very sensitive issues already discussed. And when we develop the questions, and so many questions we deleted, we removed from our questionnaire. So again, I would like my sincere thanks to especially the audience, special listening, hearing, and also my team and Director Research and his team, Ms. Kanta Jamil, ICTDRB, and I would like to special thanks to USAID to come forward for technical support and financial support. Thanks everybody. Thank you all. Thank you, Mr. Sushanta Kumar Shaha, for your kind remarks. Honorable guests, ladies and gentlemen, that wraps our event today. I hope you found the presentations, the findings insightful, informative, and thought-provoking.
Thank you very much for your patience and your attention all through the event. So thank you so very much, everyone. I hope you all have a pleasant evening. Goodbye.